আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তড়িৎ রসায়ন অধ্যায়ের স্পেশাল 17 নাম্বার স্পেশাল ক্লাস নিয়ে। আজকে আমাদের 17 নাম্বার স্পেশাল ক্লাসে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লবণ সেতু। তো এই টপিকটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। প্রাথমিকভাবে একটা স্পেশাল প্রশ্ন আমাদের সলভ করা বাকি আছে, এটা আমরা করে ফেলবো। দিনাজপুর বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। গত ক্লাসের টপিক ছিল তড়িৎ কোষ। সেই তড়িৎ কোষ থেকে আমরা এই স্পেশাল প্রশ্নটা নিয়েছিলাম। তো আজকে আমরা এটা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখো একটু খেয়াল করো। তো আমাদের উদ্দীপকে দুই রকম বিক্রিয়ার কথা লেখা আছে। লেখা আছে x/x2+ এবং লেখা আছে y+/y। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, দেখি কারা কারা এই প্রশ্ন উত্তর করতে পারো। আচ্ছা বলো তো, এই যে মাঝখানে যে দুইটা দাগ দেওয়া সমান্তরাল দাগ দাও, এটার নাম কি? কে বলতে পারবা? থ্যাংক ইউ, তাবান জয়েন করছো। সমান্তরাল দাগ দুইটার নাম কি? এনিওয়ান বলতে পারবা কি? ইতি, মারুফ, তাবায়ান, শাহিদা। সমান্তরাল যে দাগ দুইটা আছে নামটা কি? এটা তো জানতে হবে তোমাদের। তোমরা কি শুনতে পাচ্ছ? আমার প্রশ্ন কি শুনতে পাইছো কিনা আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, বলছো, খুশি হলাম। তার মানে এটা তোমাদের জানা নাই, এটা মনে রাখবা। একটা সমীকরণ, রাসায়নিক বিক্রিয়ার একটা সমীকরণ লেখার পর ভুলে গেছো। আচ্ছা বলি, একটা সমীকরণের ঠিক মাঝামাঝিতে যে সমান্তরাল দাগটা দেওয়া থাকে তার নাম লবণ সেতু। তার নাম লবণ সেতু। এই দাগটার নামই লবণ সেতু। অর্থাৎ সমান্তরাল যে দাগ দুইটা থাকে তার নাম লবণ সেতু। ঠিক আছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, পরীক্ষাতে এটা দেওয়া থাকবে। এটা বুঝতে হবে কোনটার নাম লবণ সেতু। তো এইবার বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। এবার মারুফ, ইতি, তারপর হচ্ছে গিয়ে তাবায়েন, শাহিদা, নাজনীন তো জয়েন করছি একটু আগে। শাহিদা বুঝছো এবার? মারুফ, ইতি বুঝছো? জি স্যার। এটা কিন্তু খেয়াল রাখবা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। থ্যাংক ইউ। এইবার আমাদের গহনং প্রশ্ন সমাধান করতে হবে। কি বলছে? উদ্দীপকের কোষ্ঠীতে কিভাবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখন আমরা জানি যে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়া মানে এটা কোন ধরনের কোষ? তড়িৎ বিশ্লেষ্য কোষ নাকি তড়িৎ রাসায়নিক কোষ? গত ক্লাসে পড়াইছিলাম, কেউ বলতে পারবা? রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, এটা কোন কোষের কাজ? তড়িৎ বিশ্লেষ্য নাকি তড়িৎ রাসায়নিক কোষ? কোনটা? কার মনে আছে? কার মনে নাই? ইতি তো আজকে জয়েন করছো, গত ক্লাসে পড়াইছিলাম। গত ক্লাসে যারা ছিলা অবশ্যই পারার কথা। মারুফ ছিলা, নাজনীন ছিলা, শাহিদা ছিলা। তোমাদের মধ্য থেকে একজন আমাকে বলো তো, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় কোন কোষের জন্য? তড়িৎ বিশ্লেষ্য কোষ নাকি তড়িৎ রাসায়নিক কোষ? পড়াইছি সবই, একটু মনে করো, গত ক্লাসে কিন্তু পড়াইছিলাম এটা আমরা। এখন দেখো, তোমরা যদি গতকাল রাত্রের ক্লাসটার কথাই আজকে ভুলে যাও তাহলে সামনে কি করবো? আমার তো এটাই টেনশন লাগতেছে। কথাগুলো দুঃখজনক হলেও সত্যি, বুঝছো? আচ্ছা বলি নাজদিন, প্রশ্ন হচ্ছে হ্যাঁ কি বললো? মারুফ বলো তো, আবার বলো তো। আচ্ছা আচ্ছা, আবার বলো, আবার বলো, শুনি নাই, ভালো করে বলো। স্যার আপনি কি বললেন? প্রশ্নটা করেন। প্রশ্ন হচ্ছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় কোন কোষের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষ্য নাকি তড়িৎ রাসায়নিক কোষ? প্রশ্ন হচ্ছে এটা। তড়িৎ বিশ্লেষ্য কোষ। আচ্ছা, মারুফ বলছো তড়িৎ বিশ্লেষ্য কোষ। নাজনীন বলো তো কি নিয়ে বলছিলা তখন, শুনি না, আবার বলো। তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, দুইজন দুই রকম বলছো। এখানে মারুফ বলছো তড়িৎ বিশ্লেষ্য, নাজনীন বলছো তড়িৎ রাসায়নিক। শাহিদা কিছু কি মনে করতে পারো? বলো তো একটু শাহিদা, আমি শুনি তোমার কাছ থেকে। মনে আছে কিনা দেখো তো। শাহিদা শুনতে পাচ্ছ কি আমার কথা? একটু আমাকে জানাইও। তুমি কি বলতে পারবে? গত ক্লাসে মনে হচ্ছিল, একটু আমাকে জানাইও।
শাহিদা একটু রেসপন্স করো, হ্যাঁ আমার সময় কম তো এই জন্য। তুমি যদি বলতে নাও পারো তাও বলো যে স্যার হয়তো মনে পড়তেছে না এরকম কিছু, আমি কিছু মনে করবো না, আমি জাস্ট বলতেছি যে কার কার মনে আছে। শাহিদা তুমি কি বলতে পারবা? একটু আমাকে জানাও। আর শাহিদা দুঃখজনক আমি শুনতে পাইনি, যাই হোক। এখন বলি একটা বিষয় বলি, উত্তরটা হচ্ছে, হ্যাঁ উত্তরটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। মারুফ একটু ভুল বলছো, চেষ্টা করছো, থ্যাংক ইউ। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আর বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। মনে থাকবে, বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি তড়িৎ বিশ্লেষ্য, আর তো রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, তাহলে চলো আমাদের এটা ব্যাখ্যা করতে হবে যে উদ্দীপকের এই বিক্রিয়াটা কিভাবে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে রাখতে হবে। এই যে আমাদের কোষ যেটা আছে না, এই কোষটার মধ্যে বাম পাশে এটা একটা বিক্রিয়ক, বা বিক্রিয়ক বলতে একটা মানে উপাদান, ডান পাশে আরেকটা উপাদান। এখন এক জায়গায় আমার অ্যানোড হবে, এক জায়গায় ক্যাথোড হবে। দেখি কি কে বলতে পারো। এই X/X2+ এটাকে কি বলা যাবে? এটাকে আমরা কি অ্যানোড বলবো না ক্যাথোড বলবো বলো তো? এটাকে আমরা কি বলবো, অ্যানোড নাকি ক্যাথোড? বিক্রিয়ার বাম পাশে কে থাকে, অ্যানোড থাকে না ক্যাথোড থাকে বলো তো? এগুলো সব জানতে হবে। একটা রাসায়নিক বিক্রিয়ার বাম পাশে কি থাকে? এই যে বাম পাশে যে তড়িৎদ্বার, এটাকে কি অ্যানোড হয় না ক্যাথোড হয়? গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম। আচ্ছা, বাম পাশটা অ্যানোড, ডান পাশটা ক্যাথোড। ঠিক সেম ভাবে বিক্রিয়া লিখার পরে বাম পাশটাকে বলা হবে অ্যানোডের জিনিস, ডান পাশটাকে বলা হবে ক্যাথোডের জিনিস। এটা কিন্তু ভুলে গেলে চলবে না বাচ্চারা, হ্যাঁ। এই বিক্রিয়ার মধ্যে বাম পাশে হচ্ছে X/X2+, এটাকে বলা হয় অ্যানোড। আর ডান পাশে XY+/Y, এটাকে বলা হয় ক্যাথোড। এখন আমাকে জানাও তাবায়েন ইতি, তোমরা বুঝছো কিনা? বাম পাশটাকে অ্যানোড, ডান পাশটা ক্যাথোড। থ্যাংক ইউ। এখন এটা আমার গেল। এখন আমরা কিভাবে লিখবো, আমরা আসলে একটু চিত্র আঁকবো, সুন্দর হবে আর কি। লবণ সেতু যেহেতু এখানে আছেই, আমরা চিত্র এঁকে এটা ব্যাখ্যা করব। চলো ব্যাখ্যাটা করি। ব্যাখ্যাটা খুবই ইজি, জাস্ট মনে রাখবা। উদ্দীপকের কোষটিতে অ্যানোড হিসাবে X/X2+, অর্থাৎ এক্সটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে ধাতুর আয়ন, ধাতব আয়ন তড়িৎদ্বার কাজ করতেছে। এবং ক্যাথোড হিসেবে Y/Y+, প্রথমটা হচ্ছে ধাতু, পরটা ধাতব আয়ন। ক্যাথোড হিসাবে এই আয়নটা কাজ করতেছে বা তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে, যেটা তড়িৎ রাসায়নিক কোষ গঠন করে। মানে বিবরণ দিলাম। এরপরে চিত্র আঁকবা, চিত্র আঁকলে মানে সুন্দর হয় আর কি। 4 নম্বরের প্রশ্ন তো, একটু চিত্র এঁকে নিবা সময় করে, কষ্ট করে চিত্র আঁকবা। এই বাম পাশে হচ্ছে অ্যানোড। প্রশ্নটা কি ছিল? আচ্ছা বলি, প্রশ্নটা ছিল এরকম যে, একটু স্পিকার অফ রেখো নাজনীন, হ্যাঁ স্পিকারটা চাপ দিয়ে রেখো প্লিজ, হ্যাঁ স্পিকার অফ রেখো। প্রশ্নটা ছিল যে উদ্দীপকের কোষটিতে কিভাবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, এই কোষের মধ্যে কিভাবে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো। বিক্রিয়া টিক্রিয়া দিয়ে লিখতে হবে, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া, এরপরে বিবরণ দিতে হবে আর কি। মানে উদ্দীপকের কোষ বিক্রিয়াতে যে আমাদের বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, প্রক্রিয়াটা কেমনে সেটাই বলছে। প্রশ্ন বুঝতে পারছো নাজনীন? জি ভাইয়া বলছিলেন না যে এটা তড়িৎ কোষ নাকি রাসায়নিক কোষ, এক্ষেত্রে কোনটা হবে? হ্যাঁ তুমি যেটা বলছিলা উত্তরটা সঠিক, তড়িৎ রাসায়নিক কোষটাই হবে। কারণ কি, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, তো এই জন্য তড়িৎ রাসায়নিক কোষ। তোমারটাই সঠিক ছিল, তুমি তখন চলে গেছিলা তো এই জন্য হয়তো বা শুনতে পাও নাই। চিত্রটা আঁকবা, চিত্র আঁকার পরে লবণ সেতু দিবা। এবং আমাদের এটা তো অ্যানোড, এটা তো ক্যাথোড। অ্যানোডে কে আছে? X/SO4, ক্যাথোডে কে আছে? Y2SO4। আর এটা হচ্ছে, স্যার আমার গাইতে তো এই চিত্রটা দেয় নাই। রয়্যালে দেয় নাই? না। আচ্ছা বলি, যেহেতু দেয় নাই তুমি এঁকে নিবা আর কি। চিত্র আঁকলে তোমার এটা মানে ব্যাখ্যা দিতে সহজ হয়, আবার উপস্থাপনা সুন্দর হয়, নাম্বারটা ভালো পাওয়া যায়। তুমি যদি চিত্র না দাও তাহলে কিন্তু উত্তরটা অনেক ছোট হয়ে যাবে।
খুবই ছোট হয়ে যাবে, বুঝছো? তো সেই ক্ষেত্রে 4 নাম্বার জি ব্যাপার, স্যার, এখানে অনেক ছোট করেই দেওয়া। হ্যাঁ 4 নাম্বারের ব্যাপার স্যাপার, তো এই জন্য একটু বড় করে লিখতে হয়। এই জন্য চিত্রটা দিলে সুন্দর হয়, বড় হয়, নাম্বার পাওয়া যাবে। তুমি যদি অর্ধেক, সাপোজ তুমি যেটা লেখো না, এক পেজে, এক পেজ কি 1.5 পেজ হবে যদি লেখো, এর বেশি যাবে না। তো দেখবে স্যার ম্যাডামরা হয়তো তুমি কম লেখছো মনে করবে, কারণ তো এত তো খাতা পুরো পুরো মানুষ দেখতে পারে না, দেখে প্রথম দিকে কিছু, মাঝখানে কিছু, লাস্টে কিছু, তারপরে সেটা। ভাইয়া জিঙ্ক যে অ্যানোড আর কপার যে ক্যাথোড, এটা কিভাবে বুঝবো, নাকি এটা মুখস্থ? আচ্ছা, এখানে ভালো কথা, আমাদের এটা নিয়ম আছে, বিক্রিয়ার বাম পাশটাকে বলা হয় অ্যানোড, ডান পাশটা বলা হয় ক্যাথোড। তুমি মিস করছিলাম, মনে চলে গেছিল একটু আগে, দেখো এখানে এই যে বাম পাশে আছে কি এটা, ডান পাশে আছে এটা। এখন কথা স্যার এটার নাম যে জিঙ্ক, কেমনে বুঝলেন? এই যে এই মানটা দেওয়া বুঝতে হবে, এটা হচ্ছে বিজারণ বিভবের মান। আবার এটা যে তোমার কপার, এটা কেমনে বুঝলেন? এই যে মানটা দেখে বুঝতে হবে। মানে এইগুলো হচ্ছে তড়িৎ শক্তির বিভব, প্রত্যেকটা পরমাণুর তড়িৎ শক্তির বিভবের মানগুলো দেওয়া আছে। যাদের বই আছে বইটা বের করে দেখতে পারো, তো দ্বিতীয় পত্র না? হ্যাঁ, আমি তোমাদেরকে একটু বইটা দেখাই, একটু ওয়েট, আসতেছি বইটা নিয়ে। আচ্ছা ওয়েট, আমি মনে হয় বইটা রাখছি এদিকেই, কোন দিকে রাখছিলাম, হ্যাঁ পাইছি। আচ্ছা এখন তোমরা বইটা বের করে দেখতে পারো যে তড়িৎ রসায়নের মধ্যে একটা চার্ট আছে, এই চার্টের মধ্যে তোমার লেখা আছে যে জারণ বিভব, বিজারণ বিভব। এটা কিন্তু তোমাকে একটু চার্টটা মুখস্থ রাখতে হবে। এখন এটা মুখস্থ রাখতে না পারলে কি আর করার, কিছু করার নাই। এই যে এটা হচ্ছে সেই চার্ট, যাদের কাছে বই আছে এটা ভাইয়া সবাই মুখস্থ আছে, এটা একটা, ভাই এটা মুখস্থ আছে। মুখস্থ আছে, তো মাশাআল্লাহ ভালোই। এটা একটা সুন্দর একটা সিরিয়াল আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে ওই সিরিয়ালটা আছে, আমি আসলে লিখতে পাইনি, লিখি না, বুঝছো? ওই সিরিয়ালটা থাকলে নোটটা দিও। আচ্ছা, ওই সিরিয়ালটা থাকলে নোটটা দিয়ে দিও গ্রুপে, বা এখনই দিয়ে দাও যদি পারো, না পারলে ক্লাস শেষে দিয়ে দিও, তাহলে সবাই বুঝতে পারবে। এই যে মানগুলো মুখস্থ করতে, যে মানগুলো, এই মানগুলো যে মুখস্থ করো, তা তুমি বুঝবা যে কোন মানের জন্য কোন মান। যেমন 0.40, আচ্ছা আমাদের জিঙ্কের জন্য কত, 0.76। আর কপারের জন্য কত, কপার কই গেলো, এই যে কপারের জন্য 0.34। তো দেখো মানগুলো আবার কী কী লেখা আছে, মান হচ্ছে 0.14 আর 80। আচ্ছা, তার মানে এটা অন্য কিছু হইতে পারে, এটা বিজারণ বিভব, জারণ বিভব। আচ্ছা 80টা কোথায় আছে দেখি, 80, এই যে 80 মানে সিলভার, আর 14 হচ্ছে কি, 14 হচ্ছে গিয়ে তোমার এই যে SN2+। আচ্ছা এরকমই কিছু একটা হবে, যাক এখানে কথা হচ্ছে যে হয়তো বা একটু উল্টাপাল্টা দিছে, এরকম হইতে পারে। তো এখানে জিঙ্ক তো হওয়ার কথা না, তারা মনে হয় ভুল দিছে হইতে পারে। যাই হোক, তারা ভুল দিতেই পারে, স্বাভাবিক, মান তো উল্টাপাল্টা আসতেই পারে। তারপরেও তুমি আর কি লিখে দিবা, তোমার জিঙ্ক দিতে হবে, কপার দিতে হবে, এমন কোনো কথা নাই আর কি, বুঝছো? আমরা তো জিঙ্ক আর কপার দিব না, আমাদের ওটার কিন্তু আসলে জিঙ্ক কপার না, ওগুলো হচ্ছে অন্যগুলো, তারা লিখছে জিঙ্ক আর কপার, এটা ভুল লিখছে। যাই হোক, এইগুলো দেওয়ার প্রয়োজন নাই, জিঙ্ক কপার দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট দিবা কি এক্স আর ওয়াই, এটা দিলেই হবে। এক্স ক্যাথোড, সরি এক্স অ্যানোড আর ওয়াই ক্যাথোড, শেষ। আর বিক্রিয়া কিন্তু জিঙ্ক দিয়া করে নাই, বিক্রিয়া কিন্তু এক্স ওয়াই দিয়েই করছে, তো আমরা এক্স ওয়াই দিয়ে করবো, আমাদের তো প্যারা নিয়ে লাভ নাই। বাকিরা কি বুঝছো ব্যাপারটা, একটু আমাকে জানাও, রেসপন্স করো। জি ভাইয়া। তো আসলে এটা চিত্রটা দিলে ভালো হয়, যে দিলে একটু বড় হয় আর কি, লেখার ক্ষেত্রে পারফেক্ট পাওয়া যায়। এখন উপরোক্ত আলোচনা থেকে আমরা কোষ বিক্রিয়া লিখব, জারণ বিজারণ বিক্রিয়াটা লিখবো। কেমন লিখবো? অ্যানোডে হবে জারণ, ক্যাথোডে হবে বিজারণ। আমরা জানি জারণে কি হয়, জারণে ইলেকট্রনটা ছেড়ে যায়, আর বিজারণে ইলেকট্রনটা গ্রহণ করে। তো লিখবা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, প্রথমে লিখবা এক্স থেকে 2 ইলেকট্রন চলে গেলে X2+, আবার ওয়াই কিন্তু প্লাস ছিল, এই একটা ওয়াই প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে, তো দুইটা ওয়াই প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ওয়াই পরমাণুতে পরিণত হবে। তোমরা কি এই যে এই অ্যানোড অর্ধকোষ, ক্যাথোড অর্ধকোষ, এগুলো কি আঁকতে পারবা, নাকি আমি একটু দেখা দিব? এগুলোকে আমি করাইছিলাম অনেক আগে, অর্ধকোষ বিক্রিয়া লেখার নিয়ম শিখাইছিলাম, তোমরা কি এগুলো পারবা না, আমি কি দেখা দিব, একটু আমাকে জানাও তো। একটু দেখাই দেন ভাইয়া। আচ্ছা আমি তাহলে একটু দেখা দিই, হ্যাঁ তাহলে একটা কাজ করি, দেখা দিই, তোমরা একটু দেখো। প্রথমে হচ্ছে এক্স নিয়ে কাজ করব, পরে হচ্ছে ওয়াই।
মনে রাখবা আমাদের এক্স হবে কি জারণ, ওয়াই হবে বিজারণ। তো একটু খেয়াল রাখো, প্রথমে লিখবা জারণ, হ্যাঁ 1 নাম্বার হচ্ছে জারণ, হ্যাঁ জারণ, জারণ অর্ধকোষ বিক্রিয়া আর কি। এখন জারণে ইলেকট্রন কি হয়, ত্যাগ হয়, ইলেকট্রন গ্রহণ হয় বিজারণে। জারণ হচ্ছে এক্স। আচ্ছা এখানে আছে এক্স সালফেট, এক্স সালফেট মানে কি জানো, X2+। আমরা কিন্তু বিক্রিয়া থেকে দেখতে পাবা, তুমি যে বিক্রিয়া থেকে দেখা যাবে যে X2+ আর ওয়াইটা শুধু প্লাস, X2+ ওয়াইটা প্লাস, তাহলে X2+ করতে হবে। এখন এই এক্স মৌল থেকে ইলেকট্রন চলে যাবে, কেন চলে যাবে, জারণ মানে ইলেকট্রন চলে যাওয়া, এই জন্য মাইনাস। ইলেকট্রন যাবে দুইটা, একটা না দুইটা যাবে, তো দুইটা ইলেকট্রন গেলে কিন্তু দুইটা প্লাস আয়ন উৎপন্ন হবে, ঠিক আছে, তার মানে কিন্তু হবে X2+। এইভাবে তোমাকে বিক্রিয়াটা লেখা শিখতে হবে। এক্স থেকে দুটো ইলেকট্রন চলে গেলে X2+ আয়ন উৎপন্ন হইল। ইতি, মারুফ, তাবায়েন, বাকিরা যারা আছে বুঝছো এটা আমাকে জানাও। ওকে, এটা শেষ। এবার হচ্ছে বিজারণ। বিজারণ 2 নম্বরটার নাম কি, বিজারণ, এই যে বিজারণ, এটা কিন্তু ওয়াই হবে বিজারণ। তো বিজারণে হইলে কি হয়, আগে হয় আয়ন, আগে তুমি ওয়াই প্লাস আয়নটা লিখবা। এখন এই ওয়াই প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, কেন গ্রহণ করবে, বিজারণ মানে কিন্তু ইলেকট্রন গ্রহণ করা। আচ্ছা ইলেকট্রন গ্রহণ করলো, এখন দেখো ব্যাপারটা কি, ইলেকট্রন যদি এখানে একটা গ্রহণ করে, আগে ছিল দুইটা ত্যাগ করছে, এখন একটা গ্রহণ করতেছে, মিলবে না। এই জন্য যে কাজটা করতে হবে, একটা জারণ পরমাণু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বিজারণকে ততগুলোই গ্রহণ করাইতে হয়। এই জন্য এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করাইতে হবে জোর কইরা। এখন দুই তো ছিল না, হ্যাঁ জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, গুড। হ্যাঁ দুই তো ছিল না, দুইটা গুণ করলে তো ওয়াইরও গুণ করতে হবে, আবার ডান পাশে যে উৎপন্ন হয় তারও গুণ করতে হবে, ডান পাশে কি হবে, শুধু ওয়াই হবে, কারণ ইলেকট্রন গ্রহণ করলে প্লাস চার্জ কমে যাবে। এইবার দেখো, যেহেতু এখানে ইলেকট্রন দুইটা ছিল, দুইটা ইলেকট্রন গুণ মানে দুইটা বানানোর জন্য দুইটা গুণ করছি, তাহলে এই ওয়াইরও দুইটা গুণ করবা, এটারও দুইটা গুণ করতে হবে, তাহলেই হবে। ব্যাপারটা বুঝছো কিনা সবাই তোমাকে জানাও। এবার যোগ করবা, এবার যদি তুমি যোগ করে দাও তাহলে কিন্তু যে ইলেকট্রন প্লাস মাইনাস কাটাকাটি যাবে, আর বাম পাশে যা আছে তা লিখে দাও। প্রথমে লিখবা এক্স সূত্রে প্লাস, তারপর হচ্ছে কি 2y+, এবার হচ্ছে তোমার দাগ দিবা বিক্রিয়ার দাগ, এরপর প্রথমে লিখবা X2+, তারপরে প্লাস চিহ্ন দিয়ে লিখবা 2y, যেইভাবে আছে ঠিক সেভাবে লিখে দাও বরাবর, শেষ। এটাকে বলা হয় কোষ বিক্রিয়া, মোট বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া, মোট, শেষ। আমাকে জানাও ইতি, মারুফ, তাবাইন বুঝছো কিনা, এইভাবে লিখতে হয়, জারণ বিজারণ কোষ বিক্রিয়া। ইতি বুঝছো, ইতি তাবাইন বুঝছো, এটা আমাকে জানাও। ওকে, এভাবে লিখার পরে আমাকে কি করতে হবে জানো, আমাকে বলতে হবে ব্যাখ্যা। এবার ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাটা সহজে বুঝবা। হ্যাঁ আমি তোমাকে একটা বিষয় ক্লিয়ারলি বুঝায় দিই। এই যে আমার ইয়াটা আছে না, তোমার যে বিক্রিয়াটা আছে না, পাত্রটা, এখানে কিন্তু প্রথমে যে এইটাকে বলা হয় তার, তামার তার আর কি, এই তারটা প্রথমে যুক্ত করা হয় নাই, প্রথমে লবণ সেতু ছিল, আর বাম পাশে ছিল এক্স, ডান পাশে ছিল ওয়াই। এই তারটার দিয়ে যে বাতি যে লাগানো হয়েছে এটা পরে লাগাইছে, পরে, খেয়াল রাখবা। এখন আমি কি করব জানো, এখন আমরা যে কাজটা করব মনে রাখবা, অ্যানোড থেকে ইলেকট্রন ক্যাথোডের দিকে যায়। তবে এর আগে কি ঘটবে জানো, এর আগে জিনিসটা ঘটবে যেটা, সেটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে অ্যানোড, এই অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন যখন যাবে, এর আগে অ্যানোডের মধ্যে এক্স যে আছে, এই যে X2+ আয়নটা বেশি বেশি উৎপন্ন হবে। অর্থাৎ এই যে তড়িৎদ্বারের মধ্যে যে এক্স ধাতুটা ছিল, সেই ধাতুটা ইলেকট্রন ইলেকট্রন ছেড়ে দিতে X2+ আয়ন হিসাবে পাত্রের মধ্যে পড়তে থাকবে। আমি আবার বললাম যে এই জায়গার মধ্যে যেটা ঘটবে বিক্রিয়া, মানে যে তারটা যুক্ত করার আগে যেটা ঘটবে আর কি, এইখান থেকে এক্স যে পরমাণু ছিল, এক্স মৌলটা, সেই মৌলটা ইলেকট্রন ত্যাগ করতে করতে 2+ আয়ন হিসাবে পাত্রের মধ্যে জমা হবে, অসংখ্য 2+, মানে কি যে X2+ আর কি, এক্স সালফেট জমা হবে অনবরত। কথা কি বুঝছো কিনা আমাকে জানাও। এটা হচ্ছে নিয়ম, মানে
আমাদের অ্যানোড থেকে ইলেকট্রন চলে যায়, আর ক্যাথোডে এই যে ওয়াই যে আছে না, এই ওয়াই ইলেকট্রন গ্রহণ করতে থাকবে, গ্রহণ করবে 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 অনেক। আচ্ছা, এখন আমরা সাজায় লিখবো কীভাবে? লিখবো যে আমার অ্যানোডে এক্স যে মৌলটা ছিল নিজেই ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বিজিত হয়ে দ্রবণের মধ্যে X2+ আয়ন হিসেবে পরিণত হয় বা দ্রবীভূত হয়। এটাকে যেটা বলছিলাম যে এক্সটা ইলেকট্রন ছেড়ে দিতে দিতে দ্রবণে X2+ জমা হবে। অপরদিকে দ্রবণ হতে বলতে যে দ্রবণ হতে Y+ আয়ন, মানে দ্রবণের মধ্যে Y+ আয়নগুলো ঘুরতেছিল, তাই দ্রবণ হতে Y+ আয়ন ইলেকট্রনগুলো গ্রহণ করবে। এইখানে এক্সটা ইলেকট্রন ছেড়ে দেয়, আর এখানে দ্রবণের মধ্যে ওয়াইগুলো ইলেকট্রন গ্রহণ করবে। তো দ্রবণ হতে Y+ আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে, ক্যাথোড মানে এই জায়গা থেকে ইলেকট্রন গ্রহণ করে, এই ক্যাথোড থেকে গ্রহণ করে ওয়াই হিসাবে ক্যাথোডে জমা হয়, ওয়াই পরমাণু হিসেবে কি হয়, ক্যাথোডে জমা হয়। এই কথা দুইটা বুঝছো কিনা? প্রথমে এক্স পরমাণু ছিল অ্যানোডে, ইলেকট্রন ছাড়তে X2+ এর মধ্যে পুরা দ্রবণ ছড়ায় গেছে। এরপরে Y+ আয়নগুলো চারপাশে ঘুরতেছিল, Y+ আয়ন, এই Y+ আয়ন ইলেকট্রন গ্রহণ করতে লাফ দিয়ে এই আয়নগুলো Y ধাতু হিসেবে ক্যাথোডে জমা হচ্ছে। এই লাইন দুইটা বুঝতে পারছো কিনা সবাই তোমাকে জানাও। ঠিক অপোজিট, এখানে যেটা ঘটে এখানে ঠিক অপোজিটটা ঘটে। আচ্ছা, এরপরে কি বলতেছে? এরপরে বলতেছে আমাদের যে প্রকৃতপক্ষে অ্যানোড থেকে উৎপন্ন ইলেকট্রন তারের মাধ্যমে ক্যাথোডে গিয়ে পৌঁছে ইলেকট্রনের সমতা রক্ষা করে। এইবার দেখো, এখন যদি আমরা এই অ্যানোড আর ক্যাথোডের মধ্যে একটা তার যুক্ত করি, তামার তার, তাহলে কি হবে? এইখানে ইলেকট্রনগুলো গিয়ে ক্যাথোডে জমা হবে, এটাই বলছে আর কি। তো বলতেছে যে প্রকৃতপক্ষে অ্যানোড থেকে ইলেকট্রনগুলো তারের মাধ্যমে ক্যাথোডে পৌঁছে ইলেকট্রনের সমতা রক্ষা করে, আর তার দিয়ে তড়িৎদ্বার দুটিকে যুক্ত করলে অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হয়। খেয়াল রেখো, বলছিলাম না যে তার দিয়ে যদি আমরা যুক্ত করি তাহলে অ্যানোড থেকে ইলেকট্রনগুলো কোথায় যায়? আস্তে আস্তে এই ক্যাথোডের দিকে যায়। অ্যানোড থেকে ইলেকট্রনগুলো কোথায় যায়? ক্যাথোডের দিকে যায়। ব্যাপারটা বুঝছো কিনা আমাকে জানাও, তাড়াতাড়ি বলতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, নাজনীন, তাবায়েন, ইতি, বুঝছো? তোমার রেসপন্স করো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন ছিল, চ্যালেঞ্জ আমি করতেছি। আচ্ছা, তোমরা কি জানো যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হয় বলো তো? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ ঠিক অপোজিট দিকে, বিপরীত দিকে প্রবাহিত হয়, এটা খেয়াল রাখবা। তো ইলেকট্রন যায় বাম থেকে ডানে, বিদ্যুৎ উৎপন্ন হবে ডান থেকে বামে। অর্থাৎ ইলেকট্রন তো এই দিক থেকে এদিকে যায়, বাম থেকে ডানে যায়, তো আমাদের বিদ্যুৎ যাবে কি ডান থেকে বামে। তো এখানে বলতে হবে যে আমরা জানি যে তার দিয়ে তড়িৎদ্বার দুটিকে যুক্ত করলে অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হয়। যেহেতু ইলেকট্রন প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ, মানে ইলেকট্রনের বিপরীত দিকেই প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, সুতরাং রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। কারণ কি? আমরা জানি যে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে, আর তারের মাধ্যমে যদি আমরা এই দুইটা অংশকে যুক্ত করি তাহলে ইলেকট্রনগুলো এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এদিকে যায়, আর ইলেকট্রন যাওয়া মানে বিদ্যুৎ যাওয়া, বিদ্যুৎ তৈরি হওয়া। আর বিদ্যুৎ তৈরি হবে কখন? যখন বুঝবা এই বাতিটা জ্বলে উঠবে। সত্যি কথা বলতে, যখন তুমি এই বিক্রিয়াগুলো ল্যাবের মধ্যে করবা, সত্যি যখন তুমি অ্যানোড আর ক্যাথোডের মধ্যে তার যুক্ত করবা এবং তুমি এই একটা বাতি লাগাইবা, দেখবা যে এই বাতিটা জ্বলতেছে। এটা তো এখন বোঝা যাবে না, যখন তুমি ল্যাবে নিজে কাজ করবা স্বচক্ষে দেখবা যে বাতিটা জ্বলতেছে, তার মানে কি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আমার কথা কি বুঝছো? এটা আমাকে জানাইও, বাতিটা জ্বলতেছে মানে কি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, এরপর বলে দিবা যে সুতরাং সেই ক্ষেত্রে কি বিদ্যুৎ উৎপন্ন হলো। যেহেতু ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, সেহেতু রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবেই উদ্দীপকের কোষটির রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। ব্যাস, হয়ে গেল। ঠিক এইভাবে তুমি যদি পরীক্ষা চিত্র সহ ব্যাখ্যাগুলো ভালো করে দিতে পারো, আশা করা যায় মোটামুটি তুমি ভালো অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ। এখন আমি যতটুকু পড়াইছি, বুঝাইছি, আলোচনা করছি, ইতি, মারুফ, নাজনীন, যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছে আমাকে একটু জানাও পুরোটা ব্যাপারটা, মানে পুরোটা কি ভালো করে বুঝতে পারলা কিনা।
জি স্যার। তাহলে নতুন টপিক স্যার নেই। ওকে, প্রথমের লাইনটা বুঝি নাই। কোন লাইনটা বুঝো নাই? স্যার এই যে লাইন কেটে গেছে, অপরদিকে দ্রবণ হতে Y+ আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা বলি, আসলে কথা হচ্ছে যে আমাদের এই দ্রবণে অনেকগুলো Y+ আয়ন ঘোরাঘুরি করে আগে থেকেই Y+ আয়নগুলো ঘোরাঘুরি করে, মানে ক্যাথোডে Y+ আয়নগুলো ঘোরাঘুরি করে আর অ্যানোডে X2+ গুলো ঘোরাঘুরি করে। তো আসলে এই ক্যাথোডের Y+ আয়নগুলো আস্তে আস্তে ইলেকট্রন গ্রহণ করে, ক্যাথোড থেকে গ্রহণ করে ক্যাথোডে গিয়ে Y হিসেবে জমা হয়। এটাই বলছিলাম আর কি। ব্যাখ্যাটা বুঝছো এবার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার এখানে মাহফিল হইতেছে তো এইজন্য সাউন্ড অনেক বেশি। ও আচ্ছা বুঝছি, সমস্যা নাই, রেকর্ড চলতেছে, ক্লাস আবার দেখে নিও। আচ্ছা তাহলে চলো এবার আমরা কি করব জানো? এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে পরবর্তী টপিকটা নিয়ে কাজ করা। পরবর্তী টপিকের নাম হচ্ছে লবণ সেতু। এটা আরো সহজ বেশি। তো লবণ সেতুর আমি এটা তোমাকে দেখা দিই। লবণ সেতু তো জানো, একটুকে পড়ছি, এটা লবণ সেতু। এখন লবণ সেতু ব্যবহার করা হয় কেন? এটা একটা প্রশ্ন পরীক্ষা আসে যে একটা রাসায়নিক বিক্রিয়া করতে গেলে লবণ সেতু কেন ব্যবহার করা হয় সেটা আমাদের বলতে হবে। তো আমি তোমাদের দেখা দিই কেন লবণ সেতু ব্যবহার করা হয়। তুমি একটা প্রশ্ন দেখলেই বাকিগুলো এমনি পড়ে যাবে, ঠিক আছে? চলো আমি শুরু করি। লবণ সেতুর একটা প্রশ্ন আমরা নিচ্ছি যে লবণ সেতু কেন ব্যবহার করা হবে। এই প্রশ্নটা আমাদের দিনাজপুর বোর্ড 2021 সালে এসেছিল, খেয়াল করো। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র, আর এই যে এইটাকে বল লবণ সেতু। এই লবণ সেতুর মধ্যে বিভিন্ন তোমার যৌগ থাকে। তো এখানে যে যৌগটার নাম লেখা আছে, এই যৌগটার নাম হচ্ছে, আচ্ছা বলো তো যৌগটার নাম কি? নাজনীন, ইতি বা মারুফ বলতে পারবা? কোনটা স্যার? এই যে অ্যামোনিয়াম নাইট্রেট। এক্সেলেন্ট, গুড। যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। এখন এই যৌগটাকে ভাঙলে, এই অ্যামোনিয়াম নাইট্রেটকে ভাঙলে কি কি উৎপন্ন হয় একটু দেখি তো আমরা। NH4 NH4 আর NO3, অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি কি উৎপন্ন হবে? প্রথমে হচ্ছে গিয়ে এই যে আমার অ্যামোনিয়াম প্লাস আয়ন উৎপন্ন হবে, ভেরি গুড। আর হচ্ছে গিয়ে কি হবে? নাইট্রেট। হ্যাঁ, আমরা জানি প্রথমটা প্লাস হয়, পরটা কি হয়? মাইনাস হয়। মারুফ, ইতি বুঝছো? অ্যামোনিয়াম প্লাস আর নাইট্রেট মাইনাস উৎপন্ন হবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, আচ্ছা এটা গেল। এখন আমরা যাই, আমাদের কি বলছে? বলতেছে উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখতে অ্যামোনিয়াম নাইট্রেটের ভূমিকা অপরিসীম। উক্তিটি মূল্যায়ন করো। এটার মানে কি? কোষের কার্যকারিতা মানে কি জানো? এই কোষের মধ্যে বিদ্যুৎ প্রবাহটা ঠিক থাকবে। কোষের কার্যকারিতা, এখানে অ্যামোনিয়াম নাইট্রেট একটা লবণ না? হ্যাঁ ভেরি গুড, লবণ। লবণ, হ্যাঁ, কারণ কি লবণ দিয়েই তো সেতু হয়, লবণ সেতু। লবণ ছাড়া কিন্তু লবণ সেতু হবে না। ওকে, লবণ দিয়ে যে সেতু হয় তার নাম কি? লবণ সেতু। যাক, লবণের যোগ থাকবে। এখন কথা হচ্ছে এইখানে অ্যামোনিয়াম নাইট্রেটের কার্যকারিতাটা মানে কাজটা কি? কাজটা হচ্ছে এই লবণ সেতুর মাধ্যমে, আচ্ছা বলি সহজ টেকনিক বলি, আমাদের তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় লবণ সেতু ব্যবহার করা হয় কেন? এক কথায় উত্তর, দুইটা পাত্রে আয়নের ভারসাম্য রক্ষার জন্য। আবার বললাম, দুইটা পাত্রের আয়ন, পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন, আয়নের ভারসাম্য ঠিক করার জন্য বা আয়নের সমতা বজায় রাখার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। লবণ সেতু ব্যবহার করা হয়, কথাটা বুঝছো কিনা? দুই পাত্রে আয়নের ভারসাম্য ঠিক রাখার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। আর লবণ সেতু ব্যবহার করলে বিদ্যুৎ চলাচল ঠিক থাকে। আর যদি ব্যবহার না করো, প্রাথমিকভাবে কিছুটা বিদ্যুৎ চলাচল করবে, পরে আবার বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ। এই জন্যই ব্যবহার করতে হয়। চলো শুরু করি। তো কি লিখবো? মনোযোগ দিও, সময় যত কম। উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখতে অ্যামোনিয়াম নাইট্রেট লবণের ভূমিকা অপরিসীম। নিচে ব্যাখ্যা করা হলো। উদ্দীপকের বিক্রিয়ার ই সেলের মানটা ধনাত্মক। ই সেলের মানটা না লিখলেও সমস্যা নেই, তারা লিখছে আর কি গ হতে, এবং তা হচ্ছে 0.3, একটু ভুল লিখছে, উত্তরটা হবে 0.59 এত ভোল্ট। সুতরাং উদ্দীপকের কোষে বিদ্যুৎ প্রবাহ ঘটে, মানে এটা লিখলে বোঝা যায় যে বিদ্যুৎ প্রবাহটা ঘটতেছে। ই সেলের মান পজিটিভ, তো বিদ্যুৎ প্রবাহ ঘটতেছে আর কি। তো অ্যানোডের ক্রোমিয়াম ধাতু 3টি ইলেকট্রন ত্যাগ করে ক্রোমিয়াম 3+ আয়নে পরিণত হয়।
এবং ক্যাথোডে থাকা Sn সালফেট এর Sn2+ আয়নটা ইলেকট্রন ত্যাগ করার ইলেকট্রনগুলো গ্রহণ করে। একটা বিষয় বুঝো, আমাদের এই অ্যানোডে কিন্তু ছিল কপার, ক্যাথোডে ছিল Sn। তো আমরা জানি এই অ্যানোডে কি হয়, ক্রোমিয়াম 3+ আয়ন উৎপন্ন হয়। কেমনে উৎপন্ন হয়? এই ক্রোমিয়াম আয়নটা ক্রোমিয়াম ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে অ্যানোডে জানা না, ক্রোমিয়ামটা ইলেকট্রন ত্যাগ করে ক্রোমিয়াম 3+ হিসেবে জমা হয় নিচে। আর এখানে Sn2+টা ছিল পাত্রে, Sn2+ পাত্রে, এইগুলো আস্তে আস্তে ইলেকট্রন গ্রহণ করে, সেই ইলেকট্রন দুটা গ্রহণ করে Sn মুক্ত হয়, এটাই আর কি বিষয়। তো বলতেছে যে ক্রোমিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করে ক্রোমিয়াম 3+ আয়নে পরিণত হয় এবং অপরদিকে ক্যাথোডে থাকা Sn সালফেট এর Sn2+ আয়ন ত্যাগ করা ইলেকট্রন দুইটা গ্রহণ করে Sn ধাতুতে মুক্ত হয় বা পরিণত হয়। এবং আমাদের SO4 যে আয়ন ছিল, সেই আয়নের কোনো পরিবর্তন করে না। মানে আমাদের পাত্রে তো Sn2+ হবে, আবার কি SO4- হবে, তো এইটা কোনো পরিবর্তন হবে না, যার ফলে দ্রবণটা কি হবে, ঋণাত্মক আধান প্রাপ্ত হবে। অর্থাৎ এই জায়গার মধ্যে কিন্তু অনেক সালফেট আয়ন নিচে থাকবে, কারণ কি Sn2+টা কিন্তু ওই ক্যাথোডে জমা হবে আস্তে আস্তে। Sn2+ ক্যাথোডে আস্তে আস্তে জমা হলে সালফেট মাইনাস কিন্তু ঘুরবে, তার মানে কি এই জায়গার মধ্যে নেগেটিভ চার্জ বেশি হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে কি বলতেছে? এরপরে বলতেছে যে হ্যাঁ, ফলে কিছুক্ষণের মধ্যে বিদ্যুতের প্রবাহ বন্ধ হয়ে যাবে, কারণ এক জায়গায় বেশি নেগেটিভ, এক জায়গায় কম বেশি পজিটিভ, এরকম আর কি। এই বিক্রিয়া চালু রাখার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। লবণ সেতুতে অ্যামোনিয়াম নাইট্রেট থাকে, যা ব্যবহার করলে অ্যামোনিয়াম প্লাস আয়ন, ভুল লিখছে, ও নাইট্রেট আয়ন সৃষ্টি হয়। অ্যানোডের দ্রবণে যতগুলো ধনাত্মক চার্জ বেশি হয়, লবণ সেতু থেকে ততগুলো নেগেটিভ আয়ন সে অ্যানোডের দ্রবণে চলে যায়। আবার ক্যাথোডের দ্রবণে যতগুলো নেগেটিভ চার্জ কমে যাবে, ধনাত্মক চার্জ কমে যাবে, লবণের সেতু থেকে ততগুলো অ্যামোনিয়াম প্লাস আয়ন সে ক্যাথোডে চলে আসবে, যার ফলে কোষের তড়িৎ প্রবাহ অনবরত চলতে থাকবে। উপরোক্ত আলোচনা থেকে প্রতিমানিত হয় যে উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখতে অ্যামোনিয়াম নাইট্রেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মানে হচ্ছে, তুমি যদি দেখো অ্যানোডের দ্রবণে যতগুলো ধনাত্মক চার্জ বেশি হবে, কারণ আমরা জানি অ্যানোডে কি হয়, পজিটিভ চার্জ বাড়ে, লবণ সেতু থেকে নেগেটিভটা আসবে, নেগেটিভ মানে কি নাইট্রেট এখানে জমা হবে, তাহলে পজিটিভ আর নেগেটিভ কি করবে, নিউট্রাল করবে, যার ফলে ভারসাম্য সমতা হবে, আয়নের ভারসাম্য রক্ষা হবে। এখানে কিন্তু প্রচুর প্লাস, এখানে প্রচুর মাইনাস, এই প্রচুর প্লাসগুলোকে ভ্যানিশ করতে এইখান থেকে নাইট্রেটটা এখানে জয়েন করবে, যার ফলে প্লাস মাইনাস কি হবে, ভ্যানিশ হবে। কথা কি বুঝছো কিনা, তাড়াতাড়ি বলতে হবে। আর এখানে প্রচুর মাইনাস আয়ন পাত্রের মধ্যে, এইখান থেকে প্লাসটা আসবে, অ্যামোনিয়ামটা আসবে, কি হবে, ভারসাম্য রক্ষা করবে। এই জন্যই লবণ সেতু ব্যবহার করা হয়। এটাই বলছে যে এর ফলে কোষে অনবরত বিদ্যুৎ প্রবাহ ঠিক থাকে, যার ফলে আমাদের কোনো বিঘ্ন করে না। কিন্তু লবণ সেতু ব্যবহার না করলে কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তো এই জন্য বলতেছে যে উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখার জন্য লবণ সেতুর ভূমিকা অপরিহার্য।